পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল, তোমার আসার খবর পেয়ে এমন কি যে হলো। শ্রাবণের বাড়ি ধারা এলো অসময়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছেয়ে। ভাই অনেক দিন পরে বাইরে বৃষ্টি দেখে একদম কাজ করার ইচ্ছাই মরে গেছে। মনে হচ্ছে কোথাও উদাস হয়ে বসে থাকি, একটু আকাশের দিকে তাকিয়ে থাকি, একটু বৃষ্টির রিমঝিম শব্দ শুনি বা বসে বসে মুভি দেখি। মানে কাজ বাদে আর সব কিছু করতে ইচ্ছে করতেছে। সব থেকে বেশি ইচ্ছে করতেছে একটু আড্ডা দিতে। তো আমার আর আপনজন আপনারা ছাড়া আর কারা আছে আর কি। আসেন আজকে আমরা বসে বসে একটু আড্ডা দেই। আপনাদের কাছে প্রশ্ন আহ্বান করেছিলাম এবং আপনারা প্রশ্ন করেছেন। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেব আমি। বাট যে জিনিসটা খেয়াল করে দেখেছি, মানে খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর প্রশ্ন আপনারা করেছেন। আমাদের ইউটিউবের কমিউনিটি পোস্টে প্রায় 500-550 মতো কমেন্ট এসেছে, ফেসবুকে প্রায় 250-র কাছাকাছি। সো এত প্রশ্নের উত্তর দিতে গেলে তো রাত পার হয়ে যাবে। আমি যেটা করব, র্যান্ডমলি কিছু কোশ্চেন সিলেক্ট করে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো হতে পারে একজনের কোশ্চেনে অন্য আরও একজন উপকৃত হতে পারে। একদম প্রথমেই যে প্রশ্নটা দেখতেছি ভাই, সেইটা হচ্ছে ফোনের দাম বাড়া নিয়ে। আমিনুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আমাদের ইউটিউবে, সামনে কি ফোনের দাম কমতে পারে? আর এখন আনঅফিসিয়াল ফোন কিনলে কি এ নিয়ে আয়ের নিবন্ধন করা যাবে, বা আনঅফিসিয়াল ফোন কেনা এখন যুক্তিযুক্ত হবে কি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের ডেডিকেটেড কন্টেন্টও আছে। সামনে ফোনের দাম কমার আর কোনো সম্ভাবনা নাই, অন্তত 2-3 বছরে নাই। সিরিয়াসলি এটা খুবই দুঃখজনক একটা খবর, বাট এটা সত্যি। ফোনের দাম অলরেডি অনেক বেড়েছে। 10,000 টাকার ফোনের দাম এখন 15,000 টাকার কাছাকাছি চলে গেছে। এইগুলোর দাম সামনে আরও বাড়বে। মানে হচ্ছে ফোনের দাম শুরু হবে 20,000 টাকা থেকে। ভাই কষ্ট পায়েন না, এটাই সত্যি। আমরা এই জিনিসটারে নর্মালাইজ করার চেষ্টা করতেছি না, যেটা সত্যি সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। ফোনের দাম বাড়লে আমাদের অসুবিধা সবচাইতে বেশি, কারণ ফোন তখন কম রিলিজ হবে, আমাদের কাজ কমে যাবে। বাট যেটা সত্যি সেটাকে তো মেনে নিতেই হবে। ফোন এখন আমাদের প্রতিদিনের দরকারি একটা জিনিস। সো প্রস্তুত থাকতে হবে। আর NEIR এর যে ব্যাপারটা জিজ্ঞেস করলেন, আপাতত কোনো ঝামেলা দেখতেছি না। হ্যাঁ, সমানে আনঅফিসিয়াল ফোন বিক্রি হচ্ছে, মানুষ কিনতেছে। আমি নিজেও একটা কিনলাম কয়েকদিন আগে। আবার ওই যে মার্চ মাসের কথা শুনেছিলাম যে মার্চ মাসের পরে নাকি আর কোনো ফোন কিনলে ওইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মার্চ মাস গিয়ে তো এপ্রিলও চলে যাবে করতেছে, মে মাস আসলো বলে। এখনও তো কিছুই তো হইতেছে না। সো কিনতে থাকেন সমানে। ফোনের রুট করা নিয়ে এক ভাই প্রশ্ন করেছেন। রুট করা জিনিসটা কি? আসলে রুট হচ্ছে জেল ব্রেক অনেকে বলতো আগে, মানে অফিসিয়াল যে সফটওয়্যার সাপোর্ট সেটা ভেঙে আপনি আপনার পছন্দ মতো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন ফোনে আর কি। হ্যাঁ, এটা করলে ওয়ারেন্টি তো পাবেন না, ফোন ডেড হয়ে যাওয়ার ভালোই সম্ভাবনা থাকে যদি মানে অদক্ষ কারোর হাতে পড়ে। বাট যারা এক্সপার্ট তারা দিনে 2-3 বার করেও রুট করে, কিচ্ছু হয় না। হ্যাঁ, আপনাকে জানতে হবে, বুঝতে হবে ভালো মতো। হ্যাঁ, ফোনের যে ডিফল্ট ইউআই তার চাইতে কিন্তু রুট করার পরে যে কাস্টম ইউআই ইনস্টল করা হয় ওইটার পারফরমেন্স বেটার, ব্যাটারি ব্যাকআপ বেটার। অনেকে কিন্তু যারা কাজ জানেন তারা ফোন কিনেই প্রথমে রুট করেন আর কি। হ্যাঁ, রুট সব ফোনে করা যায় না, কিছু ফোনে করা গেলেও সেটা খুবই লিমিটেড এবং খুবই সেন্সিটিভ জিনিসটা। জাবির রায়হান ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন ইউটিউব কমিউনিটি পোস্টে, অনেকগুলো। মানে এইটার উত্তর দিতে গেলেই আজকের এপিসোড শেষ হয়ে যাবে। আমি একটা আইডিয়া দিতে পারি আপনাদেরকে। গতকালকেই আগামী সময় নামক একটা পেজে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রায় 20 মিনিটের ভিডিও। আপনার সব প্রশ্নগুলোর উত্তর আশা করি ওর মধ্যে পেয়ে যাবেন। বিশাল বড় একটা আলাপ আছে, আপনার এই প্রশ্নগুলো আশা করি সেখানে উত্তর পেয়ে যাবেন। ট্যাবের সাজেশন চেয়েছেন আমাদের এক ভাই, কোন ট্যাবটা ভালো হবে স্টুডেন্টদের জন্য 20,000 টাকার আশেপাশে। এই মুহূর্তে 20 বা তার আশেপাশে বাজেটে ট্যাবের সংখ্যা কিন্তু খুবই কম। টেকনো মেগা প্যাড এসি নামক একটা মডেলের রিভিউ আমাদের চ্যানেলে আছে, ওটা দেখতে পারেন। আর বাজেটটা সামান্য একটু বাড়াতে পারলে রেডমি প্যাড 2টা দেখতে পারেন। হেলিও G100 ভার্সেস স্ন্যাপড্রাগন 685, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। এই ভাই জানে, অনেক কিছু বোঝে। হ্যাঁ, তার মাথার মধ্যে দরকারি জিনিস চলে সবসময়। ভাইটার নাম কি? দ্য স্কেয়ারি ইউনিভার্স, এটা ওই ভাইয়ের নাম না, আমি শিওর। যাই হোক, আইডির নাম এটা। আমি কিন্তু G100কেই এগিয়ে রাখবো, কারণ স্ন্যাপড্রাগন 685
একটা ভালো চিপসেট অবশ্যই, বাট এটা একেবারে এন্ট্রি লেভেলের চিপসেট এবং এটার অনেক লিমিটেশন আছে যেটা G100-এ নাই। বাট মিডিয়াটেক তো আমরা ওইভাবে মানে খুব বেশি পছন্দ করি না। একটা সময় ছিল যখন মিডিয়াটেক মানে ছিল একদম বাজে প্রসেসর, সেই দিন কিন্তু এখন আর নাই। সো G100টা আমরা অনেক ফোনে দেখেছি, 100-র উপরে মনে হয় ফোন আছে যেখানে G100 চিপসেটটা ইউজ করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এর আগে ছিল 99, এখন চলতেছে G200। এটা একটা পরীক্ষিত ভালো চিপসেট। আমি পার্সোনালি এগিয়ে রাখবো G100-কে। আলামিন হোসেন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, কি বলবো, বলার কিছুই নাই। হবে একদম মনের কথাটাই বলছেন আপনি। ধন্যবাদ আপনাকে। অনেক মজার মজার প্রশ্নের মধ্যে একটা প্রশ্নে চোখটা আটকে গেল। আলম খান আমাদের ইমামের স্মৃতিচারণ করেছেন। আমি অনেকবার বলেছি এই কথাটা যে আমার বয়স ভালোই হয়েছে, এই বয়সে আমি যতগুলো কষ্ট পাইছি আর কি, বিভিন্ন কারণে, কেউ দিছে বা কোনো কিছু হয়েছে, কষ্ট পাইছি, তার মধ্যে সবচাইতে বেশি কষ্ট আর কি, কষ্টের মধ্যে 1 নম্বর কষ্ট হচ্ছে ইমামকে হারানো। এবং ইমামের স্মৃতিগুলো আমার মস্তিষ্কে এমনভাবে স্থায়ী হয়ে বসে আছে, এটা এখনও টাটকা আছে। 1 বছর কিন্তু অনেক আগে পার হয়ে গিয়েছে, 1.5 বছর হতে চলল। এবং এই স্মৃতি নিয়েই আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই। মানে এত আপন ছিল ইমাম আমাদের। আর সরি, আমি বেশি কিছু বলতে পারবো না, ভিডিওটার শুটিং হয়তো করতে পারবো না আমি। হ্যাঁ, যারা বোঝার আশা করছি বুঝে গিয়েছেন। রোহান ভাই কমেন্ট করেছেন, সফটওয়্যার আপডেট না দিলে কি সমস্যা হবে? আমি শুধু অ্যান্ড্রয়েড আপডেট দিই। শাওমির সফটওয়্যার নিয়ে তো সবাই ধারণা আছে, কি করবো বলেন। রেডমি নোট 12 প্রো 5G ইউজ করি, এটার অ্যান্ড্রয়েড আপডেট শেষ, শুধু সফটওয়্যার আপডেট আসতেছে। আপডেট দেওয়াটা খুবই টেনশনের একটা ব্যাপার। অনেক সময় আপডেট দিলে কিন্তু ফোন তার পারফরমেন্স ডিগ্রেড করে অটোমেটিক্যালি, অনেক সময় ছোটো ছোটো কিছু বাগ দেখা যায়। তারপরও আমি ইন জেনারেল বলবো আপডেট দেওয়া উচিত, কারণ বিশেষ করে সিকিউরিটি প্যাচ আপডেটগুলো, হ্যাঁ, এগুলো দিলে আপনার ফোনটা সুরক্ষিত থাকে। এবং কোম্পানিগুলোর এই আপডেট তৈরি করতে কিন্তু অনেক খরচ হয়, অনেক সময় লাগে, তারা বুঝে শুনেই এগুলো করে। কিছু কিছু কোম্পানি ইচ্ছা করে করে এই জিনিসটা, যেমন আইফোন। হ্যাঁ ভাই, আকাশ থেকে পড়েন না, আইফোন ব্যবহারকারীরা আইফোনের নতুন সিরিজ লঞ্চ হওয়ার আগে পুরাতন সিরিজগুলোতে আপডেট দেয় পারফরমেন্স নষ্ট করার জন্য, স্লো করার জন্য। এটা আমার কথা না, এটা ঘটছে, ধরা পড়ছে অ্যাপল, এবং মোটা অঙ্কের জরিমানাও তাদেরকে দিতে হয়েছে, স্বীকার করছে তারা যে হ্যাঁ ভাই আসলে করছি আমরা এটা। সো এটা ইন্টেনশনালি করা হয় প্রায়। অ্যাপলের বড় একটা কেস আছে, গুগলে সার্চ করে দেখতে পারেন। এবং শুধু যে অ্যাপল তা না, অ্যান্ড্রয়েডের অনেক বড় বড় কোম্পানিও কিন্তু এই কাজটা নিয়মিতই করে। রিসেন্টলি আমার ভিভো X200 আলট্রাতেও একই সমস্যা ফেস করেছি। 300 আলট্রা আসবে করতেছে, তার আগে একটা আপডেট আসলো, আমি দিলাম, ক্যামেরার পারফরমেন্স অনেক খারাপ হয়ে গেছে। কনে সহ্য না করে পারা যায়। সো এইটা একটা টেনশনের ব্যাপার, বাট তারপরেও আসলে দেওয়া উচিত। সাকিব প্রো নামক এক ভাই দারুণ একটা কমেন্ট করেছেন, বেশ অনুপ্রাণিত হলাম। আপনাকে দেখে মনেই হয় না যে আপনি একজন ইউটিউবার, মনে হয় পাশের বাড়ির বড় ভাই উপদেশ দিচ্ছে। সিরিয়াসলি খুব ভালো লাগলো কমেন্টটা, লাভ রিয়াক্ট দিয়ে আগে। বেসিক্যালি আমার উদ্দেশ্য সেটাই ছিল, মানে এই প্রযুক্তি জিনিসটা তো একটু কাঠখোট্টা, এবং দেখা যায় যে এই জিনিস নিয়ে আলোচনা হলে কেউ শুনতে চায় না। হ্যাঁ, মানে এড়িয়ে চলে সবাই, আরে ভাই ওই চিপসেট, প্রসেসর, র্যাম, রম, UFS 2.2, ক্লাস্টার, কোর, দরকার নাই আমার আলাপের। বাট এই জিনিসটাই আমি সহ আমার মতো আরও যারা টেক ক্রিয়েটর আছে, আমারও আরও অনেক আগে থেকে সবাই খুব সুন্দর করে যাচ্ছে। আপনি যদি এটিসি চ্যানেলের কথা চিন্তা করেন, সোহাগ 360 সোহাগের কথা চিন্তা করেন, দেখেন অনেক আগে থেকে, সে 2013-14 সাল থেকে এই কাজগুলো সে করে আসতেছে। প্রযুক্তিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, প্রযুক্তি ভীতি থেকে সবাইকে বের করে আনার চেষ্টা করতেছে, যেটা দরকার। টিভি নিয়ে একটা প্রশ্ন করছে আমাদের ভাই মাম নাকি, আমি ঠিক বুঝতেছি না, আইডিটার নাম একটু কঠিন। টিভি নিয়ে আলাপ হলে আমার অনেক ভালো লাগে ভাই। উনি জানতে চেয়েছেন যে 100 ইঞ্চির মিনি LED টিভি নেব নাকি 77 ইঞ্চির OLED নেব। খুবই কনফিউজিং একটা কোশ্চেন ভাই। OLED টিভির তো মজাই আলাদা ভাই রে ভাই। OLED টিভি একবার একটা শোরুমে দেখছিলাম আমি, আমার চোখ আটকা গিয়েছিল এবং মনে হচ্ছিল না যে শোরুম থেকে বের হয়ে ওই টিভি না নিয়ে আর কি, এত ভালো লাগছিল। অ্যাট দ্য সেম টাইম সাইজ ম্যাটার্স, এটা সত্যি কথা। হ্যাঁ, আমি মানে 32 ইঞ্চি থেকে টিভি কেনা শুরু করছি, 32-এর পরে 43, তারপরে 55, তারপরে 65, 75, 85,
100 ইঞ্চি পর্যন্ত আমি টিভি কিনছি, পরে এতেও আমার আর পোষাচ্ছে না আর কি। এখন প্রজেক্টর ইউজ করতেছি, প্রায় 135 ইঞ্চি প্রজেক্টরে আমরা এখন মুভি টুভি দেখি আর কি। সাইজ ম্যাটার করে, আর প্রজেক্টরে তো অনেক কিছু কনসিডার করতে হয়, পিকচার কোয়ালিটি অতটা ভালো না আর কি। তারপরও বড় সাইজের ডিসপ্লের সামনে বসলে না একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেটা ছোট সাইজের স্ক্রিন কিন্তু দিতে পারবে না কখনোই। 77 আর 75 কাছাকাছি, আমার কাছে 75 ইঞ্চি টিভি একটা আছে, ওইটাতে না ওই ইমার্সিভ ফিলটা আমি পাই না। হ্যাঁ, ডিসপ্লের কোয়ালিটি ভালো, সেটা একটা বড় ব্যাপার। আপনার প্রায়োরিটি যদি হয় ডিসপ্লের কোয়ালিটি, জীবন্ত ছবি আপনি চান, তাহলে তো অবশ্যই ওলেডে যাইতে হবে। আর যদি সাইজ ম্যাটার করে, 100 ইঞ্চ এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। পার্সোনালি আমি সাইজটাকে একটু বেশি প্রিফার করি, কারণ মুভি টুভি দেখার ক্ষেত্রে না বড় সাইজটা অনেক কাজে আসে। ভালো কোয়ালিটি তো, এটা আমি যদি বলি যে না ভালো কোয়ালিটির দরকার নাই, সেটা ভুল বলা হবে। বাট আপনি মিনি এলইডি টিভি যদি 100 ইঞ্চি কিনতে পারেন, ওইটাও অতটা খারাপ হবে না। সো গো ফর 100 ইঞ্চ। আমার পছন্দের ব্র্যান্ড কোনটা স্মার্টফোনে জানতে চেয়েছেন জুয়েল নামক আমাদের এক ভাই। সব দিক থেকে আপনার পছন্দের ব্র্যান্ড কোনটা, স্যামসাং, ভিভো, ওপ্পো, শাওমি নাকি আইফোন? ভাই আইফোনটা আমাকে খুব বেশি টানে না, এর অনেক লিমিটেশন আছে। আইফোন লাভাররা প্লিজ রাগ করেন না, দেখেন মানুষের পছন্দ বিভিন্ন রকম বলেই তো এত এত কোম্পানি, এত এত অপশন আছে, তাই না? সামহাও আইফোনটা আমার খুব একটা ভালো লাগে না। আমার আইফোন আছে 15 প্রো ম্যাক্সে আমি আটকে আছি, এরপরে আর আপগ্রেড করি নাই সুযোগ থাকার পরেও। আর পার্সোনালি আমি শাওমির ফোন ব্যবহার করি অনেকগুলো কারণে, এটা নিয়ে আরেকদিন আমি আলাপ করব। 2014 সাল থেকে আমি শাওমির ফোন ইউজ করতেছি, আমি স্যাটিসফাইড। বিশেষ কিছু কারণে আমি শুধুমাত্র শাওমি ফোনগুলোই ইউজ করি প্রাইমারি ডিভাইস হিসাবে। পাশাপাশি ছবি তোলার জন্য আমি ভিভোর X200 আলট্রা এই ফোনটা আমি ইউজ করতেছি। এর কারণ আপনাদের আর বলার কোনো দরকার নেই, আপনারা সবাই সেটা জানেন। বাট অন্যান্য ব্র্যান্ডও যে খারাপ সেটা না, বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু সবাই যত্ন করেই বানায়। সো আপনার বাজেট যদি লিমিটেড না থাকে, তাহলে যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনই আপনাকে খুশি করতে পারবে বলে আমার ধারণা। শাওমি নাকি 2027-এ স্টক অ্যান্ড্রয়েডে শিফট করবে, কতটুকু সত্য আমি জানি না ভাই, কতটুকু সত্য জানতে চেয়েছেন তামিম ভাই। যদি ঘটে এটা, তাহলে 2014 সালের পর থেকে এই যে আমি শাওমি ফোন চালাচ্ছি 27 সাল পর্যন্তই লাস্ট হবে আর কি। ওইটা আসার আগে, স্টক অ্যান্ড্রয়েড আসার আগে। আমি স্টক অ্যান্ড্রয়েড খুব একটা পছন্দ করি না ভাই, আমি খুবই দুঃখিত, অনেকে হয়তো রাগ করবেন, বাট আমার ভালো লাগে না। আহানাব ভাই খুবই ইন্সপায়ারিং একটা কমেন্ট করেছেন। আমার সহ আরও বেশ কিছু টেক কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট তিনি দেখেন নিয়মিত, স্যামজনের কথা উল্লেখ করেছেন, এবং বিগত 4 বছর ধরে তিনি দেখছেন আমাদের কন্টেন্টগুলা, এবং তিনি অনেক কিছু শিখতে পেরেছেন আমাদের কন্টেন্ট দেখে। অনুপ্রাণিত হলাম, আপনাকে অনেক ধন্যবাদ যে কিছু হলেও অবদান রাখতে পেরেছি আমরা। আমাদের উদ্দেশ্য সেটাই, আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনি। কবে থেকে টেক ভিডিও তৈরি করেন? আমি মূলত 2018 সাল থেকে করি, বাট এর অনেক আগে থেকে আমি টেক ভিডিও দেখি নিয়মিত। তুষার আমার খুব পছন্দের একজন ক্রিয়েটর, এবং অনেক আগে থেকেই তাদের কন্টেন্ট আমি দেখি। তারপরে আরও এরকম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন সোহাগ 360 সোহাগ, আমি বাবু, রাতুল ওসমান, ড্রয়েড হেড চ্যানেলের হৃদয়, এরকম আরও ক্রিয়েটর আছে, তাদের কন্টেন্টও অনেক আগে থেকে আমি নিয়মিত দেখতাম আর কি। তিশা খাতুন নামক একটা আইডি থেকে দারুণ একটা কোশ্চেন আসছে। ওয়াহিদ ভাই আপনার নাম কি? তাই তো, আমার নাম তো আমি ভুলে গেছি আসলে। স্বপ্ন 5482 আইডির নাম। এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে ফোনের দাম বেশি কেন, অন্যান্য দেশে দাম কম, আমাদের দেশে কমসে কম 5-6 হাজার টাকা বেশি ফোনের দাম। এর কারণটা কি? কারণ হচ্ছে ট্যাক্স, ভ্যাট, এইগুলা। আমাদের দেশে ফোনের ট্যাক্স এবং ভ্যাট এত বেশি, অন্য দেশে এত না। এই কারণে মূলত ফোনের দাম এত বেশি। সরকার অনেক ট্যাক্স নেয়, মানে লাক্সারি আইটেমে ট্যাক্স ধার্য করার কথা ছিল, যেমন গাড়িতে ট্যাক্স থাকবে বা দামি দামি জিনিসে ট্যাক্স থাকবে, যারা অ্যাফোর্ড করতে পারবে তারা ট্যাক্স দিয়ে কিনবে। বাট ফোন এটা তো মানে সবাই ইউজ করে, এখন কোনো মানুষ আছে যে ফোন ইউজ করে না? সবাই ইউজ করে। এই জিনিসে এত ট্যাক্সের কারণটা কি? এর উত্তর কারোর জানা নেই। আপনার জানা থাকলে একটু লিখে যাইয়েন, আপনার এই লাইনে আসার উদ্দেশ্যটা কী ছিল, হ্যাঁ, এবং আসার যে একটা মনোবল, ওইটা হয়েছিল কিভাবে? চিন্তাবাণী সাইফুল নামক একটা আইডি থেকে কোশ্চেনটা আসছে। ভাই প্রযুক্তি ভালোবাসতাম ছোটোবেলা থেকেই, এরপরে তুষারদের সোহাগদের ভিডিও দেখলাম, দেখতে দেখতে একসময় মনে হলো যে একটু দেখি আমি চেষ্টা করে পারি কিনা আর কি, একটু লজ্জা করে আর কি ক্যামেরার সামনে আসলাম। এরপর আপনারা পছন্দ করেছেন, তারপরে মনোবল পেয়েছি। আশা করছি আপনার উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ, দারুণ কোশ্চেন ছিল। রায়হান মাতবর, আরে ভাই ভালোই তো মাতব্বারি করতেছেন আপনি, যে কোশ্চেনটা করছেন। আপনি যে গাড়িটা ব্যবহার করেন সেটার মডেল কি? ভাই এই মুহূর্তে 2টা গাড়ি আমি ইউজ করতেছি। একটা হচ্ছে মিৎসুবিশি ল্যান্সার 2010-এর GLS এডিশনটা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে EX, হ্যাঁ, এভলিউশন X বলে।
এটা স্পোর্টস সিরিজের একটা কার এবং খুবই পপুলার, বাট একটু পুরাতন মডেল হলেও ক্লাসিক একটা লুক আছে আর কি। আর একটা গাড়ি ইউজ করি, সেটা হচ্ছে করোলা GLI। এটা আমাদের দেশে খুবই কম দেখা যায়, ব্লু কালারের গাড়িটা। হঠাৎ করে দেখে খুব ভালো লাগছিল, কিনে ফেলছি। এই দুইটা গাড়ি এই মুহূর্তে আমি চালাচ্ছি আর কি। সালমান ফারাহি নামক এক ভাই খুব দারুণ একটা প্রশ্ন করেছেন যে এই যে ব্যাটারি সাইকেলের কথা আমরা শুনি, এটা কি আসলে, এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। চার্জারের সাইকেল নিয়েও আপনি লিখেছেন, বাট চার্জারের সাইকেল বলে কোনো কিছু নেই। সাইকেল হয়টা মূলত ব্যাটারির। মূলত জিনিসটা আমি একটু সহজ করে বুঝিয়ে বলি আপনাদেরকে। প্রত্যেকটা ব্যাটারির কিন্তু একটা স্থায়িত্ব থাকে, মোট কতবার ওই ব্যাটারিটা চার্জ করতে পারবে নিজেকে। এইটা সাধারণত দেখা যায় 500, 600 বা 700 থাকে, ইদানিং কিছু কিছু ফোনে 800 দেখা যাচ্ছে। আবার 1000-এর বেশিও কিন্তু অনেক ফোনের চার্জিং সাইকেল আছে, তার মানে 1000 বারের বেশি আপনি চার্জ করতে পারবেন। রিসেন্টলি একটা ফোন আমাদের হাতে এসেছে রিয়েলমির, ওরা বলতেছে 1600 বার আপনি চার্জ করতে পারবেন। এটা হিউজ। 1600 বার মানে হচ্ছে যে আপনি অনেক চার্জ করেও 6-7 বছর পার করে ফেলতে পারবেন। ওইটা আদৌ সত্যি কিনা বা এতদিন পরে গিয়েও ব্যাটারি পারফরমেন্স ঠিক থাকবে কিনা আমি শিওর না, কারণ তাহলে তো 6 বছর পরে গিয়ে আপনাদের জানাইতে হয় আর কি ফোনটা ইউজ করে। ওইটা তো সম্ভব না। আর একটা ফোন 6 বছর কে চালাবে ভাই? এতদিন ফোনও ভালো থাকে না। চার্জিং সাইকেলটা হচ্ছে একটা ব্যাটারি কতবার চার্জ করতে পারে আর কি। এইটা ধীরে ধীরে কমতে থাকে। একটা ব্যাটারি বারবার চার্জ করলে দেখবেন যে একসময় সে দুর্বল হওয়া শুরু করে আর কি। মূলত এই ক্ষমতাকে বোঝানোর জন্যই সাইকেলটা আমরা বলি। আপনি কত সালে পড়াশোনা শেষ করেছেন? বানান একটু ভুল আছে, বাট প্রশ্নটা বুঝছি আর কি। মূলত 2005-06 শিক্ষাবর্ষে আমার গ্রাজুয়েশন শেষ হয় আর কি। হ্যাঁ, এবার হিসাব করে দেখেন, মূলত 2000-এর SSCর ব্যাচ ছিলাম আমি। সো 2002 সালে আমার ইন্টারমিডিয়েট, এরপরে 2002-03, 3-4, 4-5, 5-6, 5-6 শিক্ষাবর্ষে আমার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে। গেম খেলতে খেলতে ফোন হিট হয়ে যায়, তখন পানিতে কি ফোনটা চুবিয়ে রাখা যাবে? IP রেটিং টেটিং আছে? ভাই, এই প্রশ্নটা পড়ে না আমাদের সবার মাথা হ্যাং হয়ে গেছে। তাই তো, এইভাবে তো চিন্তা করে দেখিনি কখনো। যেহেতু ফোন হিট হচ্ছে, আবার IP রেটিংও আছে, পানির মধ্যে তো চুবিয়ে রাখলে ফোনের ক্ষতি হওয়ার কথা না, রাখা যাবে তো? ভাই বেসিক্যালি এরকম অনেক পাগলামি আমিও করছি। ফোন গরম হয়ে গেলে আমি ফ্রিজেও রেখে দিতাম আর কি, বুঝছেন, ঠান্ডা করার জন্য। এইটা টেম্পোরারি সলিউশন। হ্যাঁ, তবে পানির মধ্যে ফোন না চুবানোই ভালো। যতই রেটিং ফেটিং থাকুক, ফোন ক্ষতি হওয়ার কিন্তু প্রবল চান্স থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোন কোম্পানিগুলো IP রেটিং দেয় পানি ঢুকবে না বলতেছে, কিন্তু পানি ঢুকলে আবার ওয়ারেন্টি সাপোর্ট দেয় না। বলে যে ভাই আমরা তো বলি নাই যে পানি ঢুকলে আপনারা আমরা ওয়ারেন্টি সাপোর্ট দিব, বলছি যে পানি ঢুকবে না। এইটা যে কি রহস্যের একটা ব্যাপার ভাই, এই রহস্য ভেদ কেউ করতে পারেনি এখনো পর্যন্ত। সো পানিতে না চোবানোই ভালো। মাইনুল ইসলাম ভাই প্রজেক্টরের সাজেশন চেয়েছেন। আপনার বাজেট কত সেটা জানতে পারলে সাজেশনটা দেওয়া অনেক সহজ হতো আমাদের জন্য। বাট আমাদের চ্যানেলে কিন্তু প্রজেক্টরের প্রচুর কন্টেন্ট রয়েছে, আপনি দেখলে আশা করছি একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং প্রজেক্টরের রিভিউর জন্য আলাদা প্লে লিস্টও বানানো আছে, সেখানে গেলে শুধুমাত্র প্রজেক্টরের কন্টেন্টগুলো দেখতে পাবেন। মাহফুজুর রহমান ভাই নামক একজন SSC পরীক্ষার্থী, তিনি একটা কোশ্চেন করছেন। কোশ্চেনটা পড়ার পর থেকে না আমার মাথা ঘোরাচ্ছে আর কি। একটু বলি, কোশ্চেনটা আমি না পড়ে আপনাদেরকে বলি যে SSC পরীক্ষার্থী হিসাবে উনি জানতে চেয়েছেন আমাদের কাছে যে ভাই আপনাদের ভিডিওতে আমরা যা দেখি ওইটা তো পরীক্ষায় আসে না, পরীক্ষায় যেহেতু আসে না তাইলে এই ভিডিও দেখে আমাদের লাভ কি? তাই তো, এইভাবে তো ভেবে দেখিনি জিনিসটা। মানে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত যা যা করি সব কি পরীক্ষায় কি আসবে কি আসবে না তার জন্য করি? একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এবং আমাদের ভিডিও না দেখলে তার কোনো ক্ষতি হবে কি না সেটাও তিনি জানতে চেয়েছেন। তবে ধরেন আমরা যারা পড়াশোনা শেষ করে ফেলছি অনেক আগে, আমরা নিজেদের মধ্যে একটা জিনিস আলাপ করি। সেদিন আমার এক বন্ধুর সঙ্গে আলাপ হচ্ছিল যে দোস্ত, ওই যে আমরা পড়তাম না A+B² = A² + 2AB + B²। তো এটা তো কোনোদিনও লাগলো না রে ভাই। এটা তাহলে আমাদের স্যাররা কেন জোর করে পড়াইতো আমাদের? তারপরে ত্রিকোণমিতি, পরিমিতি, কি জানি এরকম মিতি টিতি ছিল অনেক কিছু। তো এইগুলো তো আমরা পড়তাম অনেক কিছুই, বইতে মুখস্থ করতাম, পরীক্ষায় আসতো। এই জন্য কোনোদিনই তো কাজে লাগলো না ভাই এগুলা। তাহলে আসলে কোনটা দরকার যেটা কাজে লাগে জীবনে? সেটা হলো কমন সেন্স। আর কোনো কিছুই জীবনে কাজে লাগে না ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই। তামিম ইব্রাহিম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে ভাই আপনি কি বিবাহিত? আর যদি বিয়ে করে থাকেন তাহলে আমরা মামা হব কবে? এখন বিষয় হচ্ছে যে ভাই তামিম ভাই,
কেমনি যে বলি বিষয়টা, আপনি তো মামা হইতে চাচ্ছেন, আপনার তো নানা হওয়ার টাইম চলে আসছে। নানা হওয়ার জন্য রেডি হন। আমার দুটা পোলা ভাই, বুঝছেন, একটা নাম হচ্ছে সভ্য আর একটা নাম হচ্ছে নব্য, দুই পোলার বাপ আমি। হ্যাঁ, ওরা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, বিষয় সেইটা না, বিষয়টা হচ্ছে আপনার স্টুডিওটা একটু ভালো করে দেখাবেন, সাথে আপনারা কতজন সদস্য কাজ করেন তাদের একটু দেখতে চাই। এই একটু স্টুডিওটা ভালো করে দেখাও আর কি। হ্যাঁ, আর কতজন কাজ করেন? আমি সহ 10 জন আর কি। 10 জন না আমরা? রহিম, করিম, হাসিম, কাসেম, হ্যাঁ 10 জন আমরা মোট 10 জন কাজ করি। সিকিউরিটির জন্য কোন ফোন উপযুক্ত হবে? ভাই, আপনি যদি বেটার সিকিউরিটি চান, আপনাকে অ্যাপেলে শিফট হতে হবে। আইফোনের কোনো বিকল্প নাই নিরাপত্তার জন্য, এই ব্যাপারে কোনো সন্দেহ কারোর মধ্যে নাই। সাকিবুল হাসান দারুণ কিছু প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক পেজে। এই যে ক্যামেরার ব্যাপারে আমরা বলি যে এইটা ভালো ওইটা খারাপ, মেইনলি কিসের উপরে ডিপেন্ড করে আমরা এটা বলি? হ্যাঁ, ধরেন কোনো একটা স্ট্যান্ডার্ড তো থাকার কথা আর কি। সো এই ব্যাপারটাই আমাদের এই ভাই জানতে চেয়েছেন। বেসিক্যালি ভাই, ভালো ছবি দেখলে তো সবাই বুঝতে পারে যে এটা ভালো, ভাই এটা খারাপ, এই সাধারণ জ্ঞান সবারই আছে। আর আমরা এই কাজ করছি ধরেন 8 বছর ধরে। 8 বছরে আমাদের কাছে শত শত ফোন এসেছে, আমরা অনেক ব্যবহার করার সুযোগ পেয়েছি। আমরা ভালো ভালো ক্যামেরা ফোকাসড ফোন ব্যবহার করি, যেমন এই মুহূর্তে আমি ভিভো X200 আলট্রা ফোনটা ইউজ করতেছি, ক্যামেরার জন্য বেশ ভালো ফোনটা। সো একটা ভালো ছবি দেখলে তখন কিন্তু বোঝা যায় যে খারাপ ছবি জিনিসটা আসলে কেমন। যেমন আমাদের কাছে ওয়ালটনের 8-10 হাজার টাকা দামের ফোনও আসে, আবার অনেক দামি দামি ফোনও আসে। সো এই দুইটার পার্থক্য তো আসলে আমাদের এতদিন মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে। সো ছবির আলাপ করার সময় আমরা বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখি। ডিটেল কেমন আছে, ডাইনামিক রেঞ্জটা কেমন আছে, এক্সপোজার কন্ট্রোল, কালার রিপ্রোডাকশন, এই ব্যাপারগুলো আমরা খেয়াল করি। সো কোনো একটা সময় আইফোন সবসময় এগিয়ে থাকতো, বাট ভিভোর ভি সিরিজ আসার পর থেকে আইফোনের সেই জায়গাটা এখন আর নাই। আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে এখন অন্যান্য ফোনের কম্পেয়ার করি আর কি, যে কোন জায়গায় কেমন করছে, নয়েজ রিডাকশন কেমন, তারপরে লো লাইট পারফরমেন্স কেমন, ইত্যাদি ইত্যাদি আরও ব্যাপার নিয়ে আমরা আলাপ করতে করতে নিজেরাও বুঝে গেছি, আর আপনাদেরকেও চেষ্টা করি বোঝানোর জন্য আর কি। আরেকটা প্রশ্ন খুবই ভালো, যে ফোনে তো বিভিন্ন ধরনের লেন্স থাকে, যেমন ধরেন টেলিফটো লেন্স, মেইন সেন্সর, ম্যাক্রো সেন্সর, আলট্রা ওয়াইড, কখন কোনটা দিয়ে ছবি তুলবেন এইটা তো ভাই আপনার ব্যাপার। যখন অনেক বেশি মানুষজন থাকে তখন তো ছবি তোলার জন্য আমরা আলট্রা ওয়াইডটা ইউজ করি, কারণ অনেক ফ্রেমটা বড় হয়, তখন সবাইকে কভার করা যায়। যখন ছোট ছোট কোনো জিনিসের ছবি আমরা তুলতে চাই তখন তো ম্যাক্রো সেন্সরটা ইউজ করি। আর পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য টেলিফটো লেন্সটা কাজে আসে, মেইন সেন্সরটা ওভারঅল সব ধরনের ছবি তোলার জন্য আমরা ইউজ করি আর কি। আরেকটা প্রশ্ন করেছেন, এটা ইন্টারেস্টিং, এই যে 1x 2x 3x অপশন থাকে আর কি টেলিফটো লেন্সে স্পেশালি। আমরা যে বলি 1x ভালো লাগে না, 2x 3x দেখতে ভালো লাগে, তো সেখানে তো অনেক দিয়েই একটু কাছে গিয়ে ছবি তুললে হয়ে যায়। এখানে মেইন প্রবলেমটা, যে জিনিসটা আপনি মিস করে ফেলেছেন, সেটা হচ্ছে পার্সপেক্টিভ, ফিল্ড অফ ভিউ। আপনাকে দুইটা ছবি এই মুহূর্তে আমি দেখাই, খেয়াল করে দেখেন। এই ছবিটা আমরা আমাদের হুমায়ুনের খুব কাছে গিয়ে তুলেছি, কেমন লাগতেছে দেখতে? একটু ডিস্টর্ট হয়ে গেছে না? আবার এই ছবিটা হুমায়ুনের ছবি, একটু দূর থেকে আমি তুলেছি, দেখেন কেমন লাগতেছে। সো কাছে গিয়ে তুললেই যে মানে ভালো হলো ব্যাপারটা সেটা না, এখানে ফিল্ড অফ ভিউর একটা ব্যাপার আছে। সিলিকন কার্বন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে এক ভাই প্রশ্ন করেছেন, ইনান চৌধুরী, অনেক ধন্যবাদ, দারুণ একটা প্রশ্ন করেছেন আপনি। বেসিক্যালি আপনি ঠিকমতো পয়েন্ট আউট করেছেন যে স্যামসাং, অ্যাপলের মতো জায়ান্টরা কিন্তু এখনও সিলিকন কার্বনে শিফট হয় নাই। তার কারণটা কি? নিশ্চয়ই তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে এবং তারা এখনও পর্যন্ত সিলিকন কার্বনকে নিরাপদ মনে করতেছে না, এই কারণেই তারা ইউজ করতেছে না। অন্যদিকে আরও অনেক কোম্পানি তারা সিলিকন কার্বনে শিফট হয়ে গেছে, 10,000 11,000 mAh-এর ব্যাটারি এখন খুবই ইজি হয়ে গেছে, আমাদের হাতেও চলে আসছে। তারা কেন করতেছে না? এখন কি সিলিকন কার্বনের ব্যাটারি কেনা উচিত হবে? আই গেস হবে, কারণ এই জিনিসটা যে কোনো সমস্যা তৈরি করতে পারে সেটাও কিন্তু এখনও প্রমাণিত হয় নাই। আর অলরেডি মার্কেটে কিন্তু 2-3 বছর হয়ে গেছে এই সিলিকন কার্বনের ব্যাটারি চলে আসছে, এখনও পর্যন্ত আমরা ম্যাসিভ কোনো প্রবলেম দেখতেছি না। স্যামসাং আর অ্যাপল কেন করতেছে না এটা তাদের ব্যাপার, হতে পারে তাদের স্টকে অনেক বেশি লিথিয়াম আয়নের মানে কম্পোনেন্ট রয়ে গেছে, ওইগুলো তাদের খরচ করতে হবে। আবার হতে পারে যে তাদের মন চায় না দিতে আর কি, আপনি কিনলে কেনেন, না কিনলে নাই, অনেক কিছুই তারা এরকম করে আর কি। সো যে কোনো একটা কারণেই তারা সিলিকন কার্বনে শিফট হচ্ছে না। যাই হোক না কেন, আমরা যেটা সুবিধা পাবো, যেটা কম দামে পাবো সেটাই কিনবো। আরাফাত হোসেন ভাই জিজ্ঞেস করেছেন বাসায় টিভি কয়টা আছে? লেজার টিভিটা যদি হিসাব করি আর আমার প্রজেক্টরটা, ওটাও তো একটা টিভি বলা চলে আর কি, ওইটা যদি ধরি তাহলে আমার বাসায় এই মুহূর্তে 7টা টিভি আছে। 42 ইঞ্চির একটা 3D টিভি আছে, 55 ইঞ্চ শাওমি টিভি, 75 ইঞ্চ হায়ারের টিভি, 85 ইঞ্চ সোনি টিভি, 100 ইঞ্চ শাওমি টিভি।
লেজার প্রজেক্টর আছে একটা 150 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করা যায়, আর একটা নর্মাল প্রজেক্টর আছে সেটা 130 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করা যায় আমরা দেখতেছি। এই সব মিলিয়ে মোট 7টা টিভি আমার ভাই। টিভি জিনিসটা আমার অনেক ভালো লাগে ভাই, যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি, প্রযুক্তির মধ্যে থাকতেই ভালো লাগে। ফিরোজ ভাই জিজ্ঞেস করেছেন যে ভিভো X300 Pro, এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, এখন থেকে 5 বছর পরে কি ক্যামেরার পারফরমেন্স খারাপ হয়ে যাবে? অনেকে নাকি বলেছে তাকে আইফোনের ক্যামেরার ডিগ্রেড একটু কম করে, তিনি জানতে চেয়েছেন। এটা সত্যি ভাই, মানে অ্যান্ড্রয়েড ফোনগুলোর এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হয় কিছুদিন পরে গিয়ে ক্যামেরা কোয়ালিটি অনেক ডিগ্রেড করে। হ্যাঁ, আমার ভিভো X200 আলট্রা ফোনটা শুরুতে যেমন ছবি তোলা যেত, যত সুন্দর হইতো, এখন আর অত সুন্দর হচ্ছে না। আমি জানি না এর পেছনে কারণ কি। আবার আইফোনের স্টাবিলিটি কিন্তু সেরা ভাই, মানে কোনো তুলনা নেই ওদের। প্রথম দিন যেমন ছবি আপনি তুলতে পারবেন, একদম ফোন ভেঙে নষ্ট হয়ে যাওয়ার আগে দেখবেন ছবির কোয়ালিটি কাছাকাছি আছে আর কি। হ্যাঁ, একেবারে নষ্ট হয়ে যায় না। সো এই আশঙ্কাটা সত্যি, 5 বছর পরে একই পারফরমেন্স আপনি পাবেন না। হয়তো প্রথম 6 মাস ভালো পাবেন, 1 বছর পর্যন্ত মোটামুটি ভালোই পাবেন, ধীরে ধীরে কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করবে। স্যাড বাট ট্রু। ভাই আরও অনেক প্রশ্ন আছে, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু ভিডিওটা দেখেন কত বড় হয়ে গেছে। এই ভিডিও তো এত লম্বা ভিডিও হলে তো কেউ দেখে না। সো আপাতত আমরা এই পর্বটা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। ভবিষ্যতে আবার আপনাদের সামনে চলে আসবো। আর মাঝে মাঝে লাইভ করলে কেমন হয় আপনারা একটু কমেন্ট করেন তো। যদি হুট করে লাইভে চলে আসি সপ্তাহের নির্দিষ্ট কোনো একটা সময়ে, তাহলে আপনারা পছন্দ করবেন কি না একটু জানান। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ঠিক টু দ্য পয়েন্ট।